আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালোই আছি। করোনার এই সকলের সময়ে আমরা সবাই দুর্দিনের মধ্যেই পড়ে আছি। এখন আমাদের দুর্দিন যাচ্ছে, মানে খারাপ দিন। সুদিন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ প্রতিটি মানুষের জীবনে সুদিন এবং দুর্দিন রাখে। আমরা ধৈর্য ধরলে, স্বাস্থ্যবিধি মেনে চললে, যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা থাকলে অবশ্যই ইনশাল্লাহ আমরা আবার সুদিনে আসবো, আলোকিত জীবনে ফিরে আসবো। ওই যে কবিতাতে বলেছিলাম, কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো। অর্থাৎ এখন আমরা আধারের মধ্যে পড়ে আছি, কিছুদিন পরে আল্লাহ চাইলে আমরা সবাই আলোতে ফিরে আসবো, তাই না? আমাদেরকে প্রত্যেকেই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইতে হবে, যেন আমরা এই বিপদের মোকাবিলা করে জয় হতে পারি। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তোমাদেরকে নিয়ে আলোচনা করি। এই পূর্ব পাঠে আমরা যে পড়াটা করেছিলাম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর উপরে, সেই বিষয়টা আমরা অর্ধেকটা কিছু পড়েছি। আজকে আমরা বাকি অর্ধেকটুকু পড়ে চেষ্টা করবো আর কি। পড়ার পরে যা করতে পারি তা আমরা করবো। এই পাঠটি কিন্তু আসলে জীবন বিষয়ে, তাই না? একজন মানুষের উপরে, প্রতিটি মানুষ তার জীবনে, যারা এইরকম আমরা পড়াশোনা করেছি বিভিন্ন ক্লাসে, পূর্বের পাঠেও কিন্তু আমরা বিশেষ ব্যক্তি নিয়ে আলোচনা করেছি। বেগম রোকেয়া সহ এক একজন, কেউ যুদ্ধের জন্য, দেশকে বাঁচানোর জন্য যুদ্ধ করে প্রাণ দিয়েছেন, তাদের জীবনে আমরা আলোচনা করেছি। আবার জীবনে যারা দেশের জন্য অনেক কিছু করেছেন, অনেক সমস্যার মধ্যে থেকে, তাদের জীবনে নিয়ে আমরা কিন্তু প্রতিটি ক্লাসে এক একজন ব্যক্তি নিয়ে কিন্তু আমরা আলোচনা করি, এক বা একাধিক ব্যক্তি নিয়ে, তাই না? তেমনই তোমাদের এই আজকের বাংলা বিষয়ের পাঠ্য বিষয়ে গত পাঠে আমরা পড়েছি, যার জীবনে নিয়ে আলোচনা করছি বা জীবন বিষয়ক গল্প নিয়ে আলোচনা করছি, তিনি হলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ওনার জীবন থেকে আমরা এই পাঠটি দেওয়ার অর্থই হচ্ছে যে আমরা ছোট ছেলে মেয়ে, তোমরা যারা আছো, আমরা যারা আছি, পাঠটি পড়ে নিয়ে আমরা যেন তাদের জীবনের আদর্শটা শিখতে পারি, কাজে লাগাতে পারি। তারাই হচ্ছে আমাদের জীবনের কি পাথেয় স্বরূপ, মানে পথ দেখায়। আমরা সেই পথে চলতে পারলে আমাদের জীবনটা তাদের মতন সফলকাম হবে এবং জীবনে ভালো কিছু আমরা করতে পারবো। ঠিক আছে, তো আজকে তোমরা একটু তোমাদের বাংলা বই পাঠটা বের করো, 110 পৃষ্ঠা। এই যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমি মনে হয় এতটুকু পড়েছিলাম, মনে আছে? তোমরা অবশ্যই বাসায় পড়েছো, আমি জানি তোমরা বাসায় খুব মনোযোগী, আমি খবর পাচ্ছি, অনেক ভালো লাগছে। তোমরা বাসায় থাকবে, বাইরে গেলে তো অসুখ হবে, জ্বর হবে, বিভিন্ন রকম সমস্যা হবে, বাসাতেই থাকবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা প্রত্যেকে পাঠ্য বইটা একটু বের করো, বাংলা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাই না? এই যে আমরা কিন্তু চিত্র তুলে ধরেন এই পর্যন্ত পড়েছিলাম, আজকে পরেরটুকু পড়ে আমরা শেষ করার চেষ্টা করব। দেখো, প্রত্যেকে হাত দিয়েছো বই, ঠিক আছে। মৌলানা ভাসানী বুঝতে পেরেছিলেন পাকিস্তানের পশ্চিম অংশের শাসকেরা ধর্ম জাতীয় সংহতির নামে পূর্ব বাংলার মানুষকে শোষণ করছে। শোষণ করা, শাসন না, শোষণ করা মানে অত্যাচার আর নির্যাতন করা। শাসনও করছে, আবার অত্যাচারও করছে। জনগণকে সঙ্গে নিয়ে পাকিস্তানি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রবল গণ আন্দোলন গড়ে তোলেন। 1970 সালের ডিসেম্বরে তিনি পল্টন ময়দানে ভাষণ দেন। এই যে ভাষণের ছবি, এটা কিন্তু তোমাদের ভাষণের ছবি, ঠিক আছে? এই যে পল্টন ময়দানে উনি ভাষণ দিচ্ছেন। আচ্ছা, এই ভাষণে শোষণের এই কথাটি বারবার উচ্চারণ করে জাতিকে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পাকিস্তানি সরকার পূর্ব পাকিস্তানের জনগণের উপর অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে। এরূপ চলতে থাকলে পূর্ব পাকিস্তান একদিন কি হয়ে যাবে? স্বাধীন হয়ে যাবে। আমাদের এই দেশটা স্বাধীন করে নেবে তারা, স্বাধীন হয়ে যাবে। এই যে ছবিটা দেখো মৌলানা ভাসানী, তোমরা ছবিটা দেখো। এই যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1971 সালের 25শে মার্চ মধ্যরাত থেকে দেশব্যাপী পাকিস্তানি সৈন্যদের হত্যাযজ্ঞ শুরু হয়। হত্যাযজ্ঞ
এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ। এটা আমরা কিন্তু অনেক গল্পে আগে জেনেছি। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ঘোষণার উপরেই কিন্তু আমাদের তার নেতৃত্বেই কিন্তু আমাদের এই যুদ্ধ শুরু হয় এবং অবশ্যই আমরা এটাতে কি সফলকাম হই। মৌলানা ভাসানীর টাঙ্গাইলের ঘরবাড়ি পাকিস্তানির সৈন্যরা পুড়িয়ে দেয়। দেখো, মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি ভারতে চলে যান। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। কিভাবে যুদ্ধ পরিচালনা করতে হবে, কিভাবে চলতে হবে, কোথায় কি রক্ষা করতে হবে, কেমন করে পাকিস্তানিদেরকে আক্রমণ করতে হবে, এগুলো সব একটা উপদেষ্টা পরিষদ ছিল, সেখানকার তিনি সদস্য ছিলেন। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করলে তিনি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। দেখো, কত সালে আত্মসমর্পণ করলো? 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীরা আত্মসমর্পণ করলো যে আমরা আর যুদ্ধ করব না। আচ্ছা, তখন তিনি দেশে ফিরে আসেন। স্বাধীনতার পরও কোনো পদমর্যাদা বা মোহ তাকে আকৃষ্ট করতে পারেনি। উনি যে একটা সদস্য ছিলেন উপদেষ্টা, সেই জন্য যে তিনি দেশে আসে পদমর্যাদা চাবেন, আমাকে অমুক করতে হবে, ত্যাগ দিতে হবে, সেই সব তিনি করেন নাই। উনি খুব সাদামাঠা ছিলেন, জনগণের পাশেই থাকতেন। আচ্ছা, এই যে দেওয়া আছে, তিনি সবসময় জনগণের পাশে থেকে বিভিন্ন জনমুখী কর্মসূচি পালন করেন। জনমুখী যেগুলোতে জনগণের ভালো হবে সেগুলাই কর্মসূচি উনি সবসময় করে গেছেন। মৌলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি। মানে আমরা যেভাবে স্কুল কলেজ পড়ছি, তোমরা পড়ছো, উনি এভাবে করেন, উনি মাদ্রাসায় পড়াশোনা করছেন, এটা আমরা কিন্তু জেনেছি। কিন্তু এই দেশের মানুষের শিক্ষা প্রসারে তার অনেক অবদান আছে। তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়, মহিপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ঢাকায় আবু জর গিফারি কলেজ, টাঙ্গাইলে মৌলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন। মৌলানা ভাসানী ছিলেন একজন নিরহংকার আদর্শবান মানুষ। এই যে আমরা এখন পেলাম তার চরিত্রেও তিনি ছিলেন নিরহংকার এবং আদর্শবান। যারা নিরহংকার হয় তারাই কিন্তু আদর্শবান হয়, যাদের অহংকার নেই। তার জীবনাচরণ ছিল অত্যন্ত সাদামাটা ও সহজ সরল। তিনি টাঙ্গাইলের সন্তোষে একটা সাধারণ বাড়িতে বাস করতেন। টাঙ্গাইলে খেতেন সাধারণ মানুষের খাবার। এইরকম অনাড়ম্বর জীবনযাপন খুব কম দেখা যায়। অনাড়ম্বর মানে ওই যে বললাম, আরামায়েশ উনি পছন্দ করতেন না, খুব সাদামাটা ভাবে চলতেন এবং সাদাসিধে ভাবে আড়ম্বরহীন জীবনযাপন করতেন, বিলাস না। 1976 সালের 17 নভেম্বর মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 96 বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। কত সালে? 1976 সালে 17 নভেম্বর। কোথায়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার মৃত্যুতে আমাদের দেশের রাজনীতিতে একটি যুগের অবসান ঘটে। তাকে টাঙ্গাইল জেলার সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সমাহিত করা হয়, অর্থাৎ কবর দেওয়া হয়। টাঙ্গাইলে সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানেই তার কবর আছে। যারা টাঙ্গাইলে গেছে তারা অবশ্যই বুঝতে পারবে, দেখে থাকবে। মৌলানা ভাসানীর জীবন থেকে এখন আমরা কি শিখতে পাই? দেখো, মৌলানা ভাসানীর জীবন থেকে আমরা প্রগাঢ় স্বদেশ প্রেম, প্রগতিশীল আদর্শ ও প্রতিবাদী চেতনার শিক্ষা পাই। তিনি চিরকাল শ্রদ্ধা ও ভালোবাসায় বেঁচে থাকবেন এই দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে। ঠিক আছে, তাহলে আমরা গল্পটা আজকে কিন্তু শেষ দিলাম। এর আগে অর্ধেকটা পড়েছিলাম, আজকে বাকিটুকু পড়লাম। গল্পটা খুব ভালো লাগলো না? তিনি শিক্ষা বিস্তারে কি কি করেছেন, তিনি উপদেষ্টা পরিষদের কি ছিলেন, সদস্য ছিলেন, শিক্ষা বিস্তারে তিনি অনেকগুলো বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। তিনি সাদামাটা কেমন জীবনযাপন করতেন, সাদামাটা সহজ সরল। তিনি কাদের জন্য কাজ করেছেন? জনমুখী কর্মসূচি করেছেন আর কি, জনগণের সেবায় সবসময়। তার কোনো মোহ মর্যাদা ছিল না পদমর্যাদার জন্য, যে আমাকে বিরাট পদে দিতে হবে, আমি একটা বিরাট কাজ করেছি, এই ধরনের কোনো তার লোভ লালসা ছিল না। তার জীবন থেকে আমরা 3টে জিনিস শিখতে পাই, এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। 1, প্রগাঢ় স্বদেশপ্রেম। 2, প্রগতিশীল আদর্শ।
তিন, প্রতিবাদী চেতনা, অন্যায়কে সহ্য করা যাবে না। তিনি চিরকাল আমাদের শ্রদ্ধায় স্মরণ রাখবো, আমরা তার কোটি কোটি মানুষের জীবনেই তিনি মনে থাকবেন। এখন আমরা পুরো গল্পটির উপরেই কিন্তু কয়েকটি শব্দার্থ আমরা কিন্তু বেছেছি, তোমরা একটু বোর্ডে লক্ষ্য করবে। আমি দেখতেছি, আমার সাথে একবার তোমরা পড়ো। তোমরা পড়তে পড়ে যখন বাসায় দেখবা যে পড়তে পড়তেই তোমাদের লেখা সুবিধা হবে এবং সঠিক হবে, পরে তোমরা লিখবা, আগে আমার সাথে একবার পড়ে নাও, ঠিক আছে? দেখো, এই গল্পটা থেকে আমরা কিছুটা শব্দার্থ বের করেছি। শব্দ এবং অর্থ। নির্যাতিত অর্থাৎ এই যে দেখো, বলো নির্যাতিত, অন্যায়ের শিকার, ঠিক আছে? অন্যায়ের শিকার। নিপীড়িত, দলিত, অত্যাচারিত। নিপীড়িত মানে যে কোনো একটা দিতে পারো, দলিত বা অত্যাচারিত ওই একই, এটা কিন্তু আলাদা। মোহ, তার কোনো মোহ ছিল না। মোহ মানে কি? মায়া। কিসের মায়া? সম্পদের প্রতি বা পদের প্রতি, যে আমি বিরাট কোনো পদমর্যাদাটা, তার এরকম কোনো মোহ ছিল না, মায়া। মজলুম, কে ছিলেন মজলুম? জননেতা মৌলানা আব্দুল হামিদ খান। তিনি নিজেই অত্যাচারিত হয়েছিলেন জমিদারদের দ্বারা এবং জনগণও হয়েছিল। মজলুম, অত্যাচারিত। বিষ নজর, এই কথাটা আমরা পেয়েছি নতুন। কুনজর বা হিংসাপূর্ণ দৃষ্টি জমিদারদের, ঠিক আছে? এগুলো ছিল জমিদারদের। বিষ নজর, কুনজর, হিংসাপূর্ণ দৃষ্টি। কারারুদ্ধ, এই শব্দটা কিন্তু তোমাদের জন্য একটু নতুন। কারারুদ্ধ, জেলখানা বা কারাগারে আটক রাখা। জেলখানা বা এই যে কারা মানে জেলখানা, রুদ্ধ মানে আটক রাখা। তাহলে কারারুদ্ধ, জেলখানা বা কারাগারে আটক রাখা। প্রতিবাদী, এই কথাটাও তোমাদের জন্য নতুন, একটু কঠিন। যে কোনো উক্তির বিরুদ্ধে যারা আপত্তি জানায়, এমন একটা তারা উক্তি দিল তার জমিদাররা, সেখানে তিনি কি করেছেন? প্রতিবাদ করেছেন জমিদার। তখন কিন্তু জমিদারদের সঙ্গে বেশি ছিল। সমাবেশ, একত্রে অবস্থান। যে কোনো কিছু আমরা করতে গেলে সবাই একত্রে যেটা বসি সেটাকেই বলা হয় সমাবেশ। অনাড়ম্বর, এই কথাটা আমরা কিছুক্ষণ আগে পেলাম। অনাড়ম্বর মানে কি? সাদা সিধা, সাদা সিধা জীবনযাপন। খুব দামি দামি পোশাক পরা, তিনি বিরাট পদমর্যাদা সম্পন্ন হয়, খুব কারোর সাথে কথা না বলা, এড়িয়ে চলা, তারপরে খাবার দাবার অনেক কিছু বিরাট, এটা ছিলেন না। সাদা সিধা, যা আমরা খাই বা আমরা চলি সাধারণ মানুষ, সেইভাবে উনি করতেন। অনাড়ম্বর, বলো অনাড়ম্বর, সাদা সিধা। এটা তো বলেছি মোহ মায়া। তো ছাত্রছাত্রীরা, তোমাদের যেটুকু পড়া দিলাম সেখানটা ভালো করে পড়বে। এই শব্দার্থগুলো এরকম অনেক নতুন নতুন শব্দ আছে, শিখতে হবে। তোমাদেরকে কিন্তু কৌশল বলে দিয়েছি, ব্যাকরণ বইয়েও তোমাদের অনেক সমার্থক শব্দগুলো আছে, সেখান থেকে নতুন নতুন শব্দ পাবে। আর বই পাঠ্য বইও আছে, পড়বে। এবার তাহলে তো চলো তোমাদের বাড়ির কাজটা দিয়ে দিই। ছাত্রছাত্রীরা, তাহলে আমরা কিন্তু পুরো পাঠটা কিন্তু আমরা শেষ করলাম। বাড়ির কাজে যাওয়ার আগে আমরা আবার পুনরায় একটু পাঠটি পুনরায় দেখে শুনে নেই কি কি ছিল আমাদের পাঠের মধ্যে। এই পাঠটি প্রথমত আমি কিন্তু বারবার বলেছি, এটি একটি জীবন বিষয়ক, তাই না? পূর্বের প্রতিটি শ্রেণীতেই কিন্তু আমাদের দেশের যে কোনো একটা ব্যক্তিবর্গ সম্পর্কে আমরা জানতে পেরেছি। তারা কিন্তু আমাদের জীবনে কি পাথেয় স্বরূপ, পথ দেখান। এই পাঠে আমরা কার সম্বন্ধে জানতে পারলাম? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে জানতে পারলাম। মৌলানা ভাসানী 22 বছর বয়সে রাজনীতির সঙ্গে যুক্ত হন। সারা জীবন তিনি কি করেছেন? সারা জীবন তিনি নিপীড়িত মানুষের জন্য সংগ্রাম করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন পাকিস্তানের শাসকেরা পূর্ব পাকিস্তানকে শোষিত ও বঞ্চিত করছে। এভাবে চলতে থাকলে পূর্ব পাকিস্তান একদিন কি হয়ে যাবে? স্বাধীন হয়ে যাবে। তারা যেভাবে করতেছে তাতে যদি চলতে থাকে, আমাদের এই বাংলাদেশ তারা স্বাধীন করে নিয়ে নেবে। তখন বাংলাদেশ ছিল না, তখন পূর্ব পাকিস্তান ছিল। বাংলাদেশ তো হচ্ছে 1971 সালে 26শে মার্চ ঘোষণার পর থেকে, ঠিক আছে?
তিনি খুবই সাদামাটা ও সহজ সরল জীবনযাপন করতেন। আমরা তো পড়েছি গল্পতে। তার জীবন থেকে আমরা কি কি পাই? সততা, দৃঢ়তা, স্বদেশ প্রেম, প্রগতি চেতনা ইত্যাদি শিক্ষা পাই। তিনি আমাদের শিক্ষা বিস্তারের জন্য কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন। ঠিক আছে, তার মধ্যে কি নামগুলো আমরা কিছুক্ষণ আগে যেটা পড়লাম মনে আছে? তোমাদের পাঠ্য বইটা দেখলে বুঝতে পারবে তিনি আমাদের জন্য কি কি করেছেন। এই যে মৌলানা ভাসানী প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি, কিন্তু এদেশের মানুষের শিক্ষা প্রসারে তিনি অনেক অবদান রেখেছেন। তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়, মহিপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ, এই নামগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে এবং খাতায় বারবার লিখবে। ঢাকায় আবু জর গিফারি কলেজ এবং টাঙ্গাইলে মৌলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন। দেখো, অনেক তিনি এইসব আমাদের জন্য বিরাট একটা কাজ করে গেছেন। মৌলানা ভাসানী নিরহংকার ছিলেন এবং আদর্শবান। এগুলোই কিন্তু আমরা অহংকার মানুষ দেখলে যেমন তার সম্বন্ধে আমরা মন্দ কথা বলি, কিন্তু উনি ছিলেন নিরহংকার এবং আদর্শবান, অর্থাৎ সকলেরই উনি প্রিয় ছিলেন। ছোট বড়, ধনী গরিব, সকলের অসহায় নির্যাতিত প্রত্যেকের কাছে উনি প্রিয় ছিলেন। 1976 সালের কত তারিখে তিনি মারা যান? 17 নভেম্বর। তিনি 96 বছর বয়সে 96 বছর বয়সে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তার কবর কোথায় দেওয়া হয়েছে বা তাকে কোথায় সমাহিত করা হয়েছে? তাকে টাঙ্গাইল জেলার সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, মানে সামনে তাকে সমাহিত করা হয়। আমরা এই গল্পটা শিখলাম, অবশ্যই তোমাদের মনে হয় মুখস্থ হয়ে গেছে। আমরা কিছু শব্দার্থ গত পাঠেও শিখেছিলাম, আজকেও শিখলাম, আরও এলেও এরকম নতুন অনেক শব্দ আছে আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, তোমরা বাসায় অবশ্যই বেশি বেশি শিখবে। আজকে চলো তোমরা আমাদের এই বাড়ির কাজটা একটু দেখে নাও। আমরা বাড়ির কাজটা কি দিলাম একটু দেখো, দেখি। তোমাদের অনুশীলনী পাঠ্য বই, এই যে পাঠ্য বইয়ের অনুশীলনী 3 নাম্বার ক থেকে 6 পর্যন্ত পাঠ্য বই, 112 পৃষ্ঠা। কি আছে প্রশ্নগুলো একটু আমরা আলোচনা করে নিয়ে শেষ দেব। ঠিক আছে। ক, মজলুম জননেতা কে ছিলেন? কেন তাকে মজলুম জননেতা বলা হয়? 2টি অংশে। খ, মৌলানা ভাসানী কোথায় পড়াশোনা করেন? গ, কেন তাকে কাঠমারি ছাড়তে হয়েছিল? ঘ, কিভাবে তার নাম মৌলানা ভাসানী হলো? পূর্ব পাঠে কিন্তু আমরা পড়েছি। ও, পল্টন ময়দানে ভাষণে তিনি যা বলেছিলেন তার বিষয়বস্তু কি? এই যে পল্টনের ভাষণে তিনি দিয়েছিলেন যে এইভাবে শাসক বঞ্চিত হতে গেলে পূর্ব পাকিস্তান একদিন কি হয়ে যাবে? আজকে যেটা পড়লাম, ওরা নিয়ে ফেলবে, ওদের দখলে চলে যাবে। শিক্ষার ক্ষেত্রে মৌলানা ভাসানী কি অবদান রেখেছেন? কিছুক্ষণ আগেই তোমাদের সাথে আলোচনা করলাম। 6, মৌলানা ভাসানীর জীবন থেকে তুমি কি শিখতে পেরেছো? মৌলানা ভাসানীর জীবন থেকে আমি শিখতে পেরেছি প্রগাঢ় স্বদেশ প্রেম, প্রগতিশীল আদর্শ ও প্রতিবাদী চেতনা। তাই তো তিনি চিরকাল শ্রদ্ধা ভরে কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। প্রশ্নগুলো প্রতিটাই কিন্তু আমরা রিডিং এর মধ্যে পেয়েছি এবং আজকে আলোচনা করেছি। সহজ হবে না? তো তাহলে তোমরা বাসায় এগুলো ভালো করে বারবার পড়বে। প্রথমে দেখে দেখে পড়বে, পড়া হয়ে গেলে তারপরে তোমরা লিখবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।